নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ ৮ আসামি খালাস রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা পর্যবেক্ষণ আদালতে। আদালতকে ডিকটেট করে বেগম খালেদা জিয়াকে যেন রাজনৈতিকভাবে হয়রানি করা যায়, তার জন্য শেখ হাসিনা ওয়াজেদ আদালতকে ব্যবহার করতেন এবং দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করতেন। ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চাইছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। সরকারি সুবিধায় রাজনৈতিক দল মানবে না জনগণ। শিক্ষার্থীদের দাবি না মানায় কুয়েটে তালা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ একাডেমিক কার্যক্রম, সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। চাপাতি অস্ত্রের রাজনীতি আর চলবে না বললেন নাগরিক কমিটির আহ্বায়ক, জড়িতদের চিহ্নিত করে বিচার দাবি ছাত্রদল সভাপতি। আমাদের আত্মপরিচয় মুসলমান হওয়ার কারণে যে ধরনের সংঘবদ্ধ নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে, এটা যদি ঠেকাতে হয় আমাদের হলো মাঠে নামা ছাড়া কোনো উপায় নেই। আওয়ামী লীগ আমলে পাচার করা অর্থে গড়ে তোলা সম্পদ জব্দের ব্যবস্থা নিচ্ছে দুদক। সাবেক মন্ত্রী সৌম্য রেজাউল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা। রাজধানীর উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার, আসামিরা মাদকাসক্ত ও ভাসমান অপরাধী বলছে পুলিশ। এবং পর্দা উঠল চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে লড়ছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। নাইকো দুর্নীতির মামলায় খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক রবিউল আলম এর রায় দেন। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর আগের মামলা থেকে খালাস পেলেন আসামিরা। আদালত তার পর্যবেক্ষণে বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এই মামলা করা হয়। সাবরিনা মজুমদারকে সঙ্গে নিয়ে কায়েস রাহাতের রিপোর্ট। ৩টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। পরে ১১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয়। এর মধ্যে ৩ আসামির মৃত্যুতে ৮ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করেন আদালত। এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে রায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে ১৬ বছরের বেশি। রাষ্ট্রপক্ষের ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জন সাক্ষ্য দিয়েছেন, তবে তাদের কেউই বেগম জিয়াকে দোষী করেননি। অভিযোগ প্রমাণ না হওয়ায় ১৬ বছর পর বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। বুধবার সকালে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম। নাইকো মামলা থেকে আসামিদের খালাসের রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ মামলা দেয়া হয়। শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। আর ম্যাডাম খালেদা জিয়ার মামলা বছরের পর বছর এই জন্য টানছে যাতে রাজনীতিতে তিনি মানুষের কাছে, দেশের কাছে এবং দেশের বাইরের মানুষের কাছে তার অর্থাৎ মান সম্মানের হানি ঘটায়। এই রায়টি অবশ্যই ঐতিহাসিক রায় এবং এই রায়ের মধ্যে দিয়ে দুইটা মেসেজ জাতির কাছে গেছে। একটি হচ্ছে যে একটি স্বৈরশাসক কি প্রক্রিয়ায় তার নিজের অভিযোগ তিনি কোয়াশ করে আদালত থেকে বাতিল করে নিয়ে যেতে পারে, আর কিভাবে একজন নির্দোষ মানুষের কাছে, নির্দোষ মানুষের উপরে তার নিজের দায়টি অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারে। এটার একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপিত হয়েছে আজকের এই মামলার মধ্য দিয়ে, আজকের এই রায়ের মধ্য দিয়ে। এ রায়ের বিষয়ে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, খালেদা জিয়া ও বিএনপির গায়ে কালিমা লাগাতেই নিজের মামলা প্রত্যাহার করে নাইকো মামলায় বেগম জিয়াকে ফাঁসিয়েছিলেন শেখ হাসিনা। আদালতকে ডিকটেট করে বেগম খালেদা জিয়াকে যেন রাজনৈতিকভাবে হয়রানি করা যায় এবং বিএনপির নামে যেন কালিমা লেপন করা যায়, তার জন্য শেখ হাসিনা ওয়াজেদ আদালতকে ব্যবহার করতেন এবং দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করতেন। নাইকো দুর্নীতি মামলার এ রায়ের মধ্য দিয়ে খালেদা জিয়া ন্যায় বিচার পেলেন বলেও জানান এ আইনজীবী। খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়ে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চাইছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাজনৈতিক দল গঠনকে বিএনপি স্বাগত জানালেও সরকারি সুযোগ সুবিধা নিয়ে দল গঠন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি। আরও জানাচ্ছেন সাইফুল রিপন।
বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সদস্য ফর্ম বিতরণ, সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন ও গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারার রাজনীতি শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর। আপনারা অংশীদার হবেন। এ সময় ছাত্র দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন বক্তারা। যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি থেকে এখনো বের হতে পারছে না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা লক্ষ্য করছি কিছু গুপ্ত সংগঠন ছাত্র দলের কর্মকাণ্ডে বাধাগ্রস্ত করার জন্য হামলা চালাচ্ছে। ঢাকার 2 মহানগরের সভাপতি বলেন, অনুপ্রবেশকারীদের বিএনপিতে স্থান নেই। সংস্কারের দোহাই দিয়ে জনগণকে নির্বাচন থেকে দূরে না রাখার আহ্বান জানান তারা। বাংলাদেশে ভবিষ্যতে আর যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন থেকে দেশের মানুষকে দূরে রাখার কোনো চেষ্টা আপনারা করবেন না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের জনগণ দ্রুত গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে চাইলেও নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। আবারও হুঁশিয়ার করে বলে দিতে চাই, যদি আবার কেউ সেই 1-11 কথা চিন্তা করেন, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা ফ্যাসিস্ট আন্দোলন, ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান, তারা কখনোই জনগণ তা মেনে নেবেন না। মেধাবীদের ছাত্র দলে নিয়ে আসার উদ্যোগ নেয়ার নির্দেশনা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, সাইবার দুনিয়ায় মেধাভিত্তিক লড়াইয়ে নামতে হবে শিক্ষার্থীদের। লড়াইটা ওইখানে চালাও, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেস। ওই জায়গায় তোমরা যদি লড়াই করতে পারো, তাহলে তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় এখনো থমথমে কুয়েট ক্যাম্পাস। দাবি না মানায় একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। আর নিরাপত্তার স্বার্থে 28 ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জরুরি সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন, সংঘর্ষের ঘটনায় মামলা এবং ক্যাম্পাসে রাজনীতি বন্ধের সিদ্ধান্ত বহাল রাখা হয়। সহকর্মী নূর ইসলাম রকির রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। হামলার ঘটনায় কুয়েটে উপাচার্যের পদত্যাগ, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হামলাকারীদের শাস্তি সহ 6 দফা দাবি না মানা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বেলা 1:30টার দিকে বিক্ষোভের এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় তারা। কুয়েটের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কুয়েটের ভেতরে এবং বাহিরে কোনো প্রকার রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারবে না। 5 দফা দাবি না মানা পর্যন্ত এই মানববন্ধন চলবে। যদি তারা মেনে না নেয়, তখন আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সিন্ডিকেট সভা করেছে কুয়েট প্রশাসন। এতে নিরাপত্তার স্বার্থে 28 ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ, আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহন, সংঘর্ষের ঘটনায় মামলা এবং ক্যাম্পাসে রাজনীতি বন্ধের সিদ্ধান্তও বহাল রাখা হয়। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি। সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি 5 জনকে আটকের কথা জানায় পুলিশ। গতকালকে যে সংঘর্ষ হয়েছিল তারপরে পুরো এলাকায় একটা থমথমে পরিস্থিতি ছিল। পরবর্তীতে পুলিশের মধ্যে বাহিনী সকল বাহিনীর নিরলস প্রচেষ্টায় আমরা একটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম। তো সকাল থেকে সেখানে মোতায়েন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন পর্যন্ত এলাকায় যেটা স্টুডেন্টদের সাথে কথা হয়েছে, তারাও আশ্বস্ত করেছে যে তারা এমন কিছু করবে না যেটা পরিস্থিতিকে খারাপ দিকে নিয়ে যেতে পারে। মঙ্গলবারের হামলায় আহত হয় অন্তত 60 শিক্ষার্থী। তাদের মধ্যে আশঙ্কাজনক একজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাপাতি আর অস্ত্রের রাজনীতি দেশে থাকবে না। যারা করতে চায় তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া পরামর্শ দিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বুধবার বাংলাদেশ সুফি কনফ্লুয়েন্স আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। আগামী দিনে সুফিদের খানকা থেকে বের হয়ে দেশ গঠনে অবদান রাখার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম। হাসান মাহমুদের রিপোর্ট।
বুধবার বিপ্লবোত্তর বাংলাদেশ গঠনে সুফি সমাজের অংশগ্রহণ ও করণীয় শীর্ষক জাতীয় সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সুফি কনফ্লুয়েন্স। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, বিভিন্ন দেশ থেকে আগত সুফি ও ব্যবসায়ীদের ভালো চারিত্রিক বৈশিষ্ট্যের কারণেই এদেশের মানুষ ইসলামের প্রতি আগ্রহী হয়েছে। ওনারা কিন্তু শুধুমাত্র শান্তির দাওয়াত দেন। তবে সুফিদের একটি অংশ আওয়ামী ফেসিবাদের সহায়ক হওয়ায় তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী রাষ্ট্র গঠনে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। সুফিরা মূলত বাংলাদেশে এসে জঙ্গল সাফ করে মসজিদ, দরগা তৈরি করেছেন, খানকা তৈরি করেছেন, দায়রা তৈরি করেছেন এবং এখানে বসে ওনারা কিন্তু লড়াইও করেছেন। তাদের এই যে লড়াকু মানসিকতা, আমি মনে করি যে এটা এই অভ্যুত্থানের ভিতর দিয়ে পুনর্বিবেচনার সুযোগ এসেছে। অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আত্মপরিচয় মুসলিম হওয়ায় বিদেশি শক্তিরা বারবার আঘাত করছে। এক্ষেত্রে জাতি গঠনে সুফিদের রাজনৈতিকভাবে শক্তিশালী হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের চারপাশে যেভাবে আমাদেরকে ঘিরে রেখেছে ফরেন ইন্টারভেনশন এবং আমাদের আত্মপরিচয় মুসলমান হওয়ার কারণে যে ধরনের সংঘবদ্ধ নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে, এটা যদি ঠেকাতে হয় আমাদের হলো মাঠে নামা ছাড়া কোনো উপায় নেই। বলেন, ফেসিবাদ পতনের 6 মাসের মাথায় কুয়েটে অস্ত্রের মহড়া। অস্ত্রের শক্তি দিয়ে দেশে আর কেউ দাঁড়াতে পারবে না বলেও সতর্ক করেন নাসির উদ্দিন। চাপাতে নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম। ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কুয়েটে সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। দোষীদের বিচার দাবি করে তিনি বলেন, শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারীরা ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালায়। বুধবার বিকেলে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে হামলায় ছাত্রদল জড়িত নয় বলে দাবি করেন নেতারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন আলী আকাশ। গেল মঙ্গলবার খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে উত্তপ্ত হয়ে ওঠে বিভিন্ন ক্যাম্পাস। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ করে দুপক্ষ। উদ্ভূত পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় ছাত্রদল। কুয়েটের সংঘর্ষে ছাত্রদল জড়িত নয় দাবি করে নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে এ ঘটনা ঘটিয়েছে ছাত্র শিবির। নিন্দা জানাচ্ছি এবং এসব ন্যাক্কারজনক হামলার উস্কানিতে জড়িত যেই হোক না কেন সুষ্ঠু তদন্তপূর্বক সকলকে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ফ্যাসিস্টদের মতো আবারও অন্য সংগঠনের রাজনীতিকে বাধাগ্রস্ত করা হচ্ছে অভিযোগ করে তারা বলেন, শিবিরকে গুপ্ত রাজনীতি পরিহার করতে হবে। ছাত্রদলের এই প্রকাশ্য গণতান্ত্রিক ইতিবাচক কর্মকাণ্ডে দেশ বিরোধী অপশক্তি প্রতিহিংসা পরায়ণ হয়ে 5 আগস্ট পরবর্তী সময় থেকে ব্যাপকভাবে এবং প্রকাশ্যে মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বৈষম্য বিরোধীদের ব্যানারে ছাত্রদলের কর্মীদের উপর কোনো আঘাত এলে তার দায় তাদেরকেই নিতে হবে বলে সতর্ক করেন ছাত্রদল নেতারা। এই আগামী 1 মাস পরে আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো, ডাটাবেস তৈরি করে। আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী ব্যবসায়ীদের পাচার করা অর্থে গড়ে তোলা বিদেশি ও দেশি সম্পদ জব্দের ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদক মহাপরিচালক। এদিকে 11 কোটির বেশি অবৈধ সম্পদ অর্জন এবং 6 কোটি 84 লাখ টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা মামলা করা হয়েছে। ফজলা আদিত্যের প্রতিবেদনে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের 15 বছরে দেশের বাহিরে 23,400 কোটি ডলার বা 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে প্রধান উপদেষ্টার কাছে প্রকাশিত শ্বেতপত্রে। এই অর্থ পাচারে শুধু রাজনীতিবিদই নন, ভূমিকা রেখেছেন সুবিধাভোগী ব্যবসায়ীরাও। দুদকের মহাপরিচালক বলছেন, সুবিধাভোগী ব্যবসায়ীদের পাচার করা অর্থে গড়ে তোলা বিদেশি সম্পদ জব্দের ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তাদের দেশীয় সম্পদও জব্দ করা হবে। এটার সাথে দেশি এবং বিদেশি আইনের বিষয়টা জড়িত আছে, জুরিসডিকশনের বিষয়, অধিক্ষেত্রের বিষয়টা জড়িত আছে। সেই কারণে এই প্রক্রিয়াটা সময় সাপেক্ষ, একটু সময় লাগবে। বাট আমাদের
বিভিন্ন সংস্থা, দুদক, সরকারের অন্যান্য সংস্থা সবাই মিলে চেষ্টা করছেন। এদিকে 11 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং 12 ব্যাংক হিসাবে 6 কোটি 84 লাখ টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুদক। 3 কোটি 45 লক্ষ টাকারও বেশি জমা এবং 3 কোটি 39 লক্ষ টাকা উত্তোলন সহ মোট 6 কোটি 84 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক আরও জানান, মিরপুরে এক আত্মীয়র বাসা থেকে সাবেক আইজিপি শহীদুল হকের 12 কোটি টাকার এফডিআর, জমির দলিল সহ 2 বস্তা নথি জব্দ করা হয়েছে। অভিযানে গুরুত্বপূর্ণ অনেক আলামত সেখান থেকে উদ্ধার করা হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বিভিন্ন থানার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 7 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে পুলিশের আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। আলাদা মামলায় রিমান্ড পাওয়া আসামিরা হলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, ফারুক খান, সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, কামাল আহমেদ মজুমদার, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি। আরো জানাচ্ছেন ফাহিম ইউসুফ। রাজধানীর পল্টন মডেল থানার মামলায় সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার 7 দিন ও সাবেক মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট MA আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিকে নিউ মার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় পুলিশ সুপার তানভীর সালিহিনকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ফ্যাসিস্ট হাসিনার অবৈধ মন্ত্রী এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ মোট 13 জনকে আজকে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় তদন্তকারী কর্মকর্তাগণ বিভিন্ন হত্যা মামলা এবং হত্যা প্রচেষ্টা মামলায় আজকে বিজ্ঞ আদালতে অবস্থান করা হয়। এছাড়া মিরপুর, কলাবাগান, নিউ মার্কেট, মতিঝিল, উত্তরা পশ্চিম থানার বিভিন্ন মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশির 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তাদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার মধ্যে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং ফারুক খান এবং রাশেদ খান মেনন এদেরকে একটি হত্যা প্রচেষ্টা মামলায় বিজ্ঞ আদালতে 5 দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া রাজধানীর নিউ মার্কেট থানার মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, পল্টন মডেল থানার মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। উত্তরায় আলোচিত দম্পতিকে কোপানোর ঘটনায় জড়িত কিশোর গ্যাং সদস্যরা 5 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে সবাই মাদকাসক্ত ও ভাসমান অপরাধী। এদিকে মোহাম্মদপুরের পর সবচেয়ে বেশি প্রকাশ্য অপরাধ উত্তরায় সংঘটিত হলেও এর দায় নিতে নারাজ পুলিশ। বাকিটা জানাচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। 17 ফেব্রুয়ারি সোমবার রাত 9টা প্রকাশ্যে 2 যুবক এক দম্পতিকে রামদা দিয়ে কোপাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। জানা যায়, উত্তরা সেক্টরের ভিতর উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে চালাচ্ছিল কয়েকজন যুবক। এই সময় তারা এক শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশে থাকা ওই দম্পতি এর প্রতিবাদ করলে মোটরসাইকেলে থাকা 2 জন তাদের সহযোগীদের ডেকে ওই দম্পতিকে প্রকাশ্যে কোপানো শুরু করে। এলাকাবাসী 2 জনকে আটক করে মারধরের পর পুলিশে দেয়। এই নিয়ে মামলার পর মূল আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ। ওই ঘটনায় জড়িত 5 জনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে পুলিশ জানায় তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। আটক করেছে। তো এই ধরনের উঠতি বয়সীরা যারা মূলত মাদকাসক্ত এবং ডেজার্টেড। আগেও আমি একদিন আপনাদেরকে বলেছি যে এই যে ছিনতাই গ্রুপগুলি এই যে আমরা ধরেছি, আমরা দেখেছি যে তাদের যে অ্যানালাইসিস করে তারা মূলত পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে। পুলিশ বলছে গ্রেফতারের সবাই মাদকাসক্ত আর ভাসমান অপরাধে জড়িত। জামিনে বের হয়ে আবারও অপরাধে জড়াচ্ছে। তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। তারা মূলত ভাসমান। তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।
আর সেই অপরাধটা আমরা সবসময় মানে কমবেটে আছি। আমরা যখন অন্য একটা কাজে, আমরা জানেন যে এই মুহূর্তে আমরা আরও অন্যান্য যখন কাজে এনগেজ হয়ে পড়ি, তখন হয়তো তাদের দৌরাত্ম্য কিছুটা বেড়ে যায়, বা তারা যখন বের হয়ে আসে আদালত থেকে তখনও হচ্ছে এটার প্রবণতা বেড়ে যায়। এদিকে সম্প্রতি ঘটে যাওয়া নানা অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিতে নারাজ পুলিশ। সমন্বয়ের ঘাটতি নেই দাবি করে কর্মকর্তা বলছেন নিয়মিত অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।